এই যে প্রথম বন্ধু আজাদ যে 24 লাখ টাকা জমার পর টাকা জমানো বন্ধ করে দিয়েছিল, তার করপাস কত হয়েছিল জানেন? তার করপাস হয়েছিল 7.5 কোটি টাকা। আপনি প্রতি মাসে 20,000 টাকা করে জমালে সেটি আপনার রিটায়ারমেন্টের সময় বা অবসরকালীন সময়ে 7.5 কোটি টাকায় পরিণত হবে। অল্প অল্প করে যদি আপনি ধীরে ধীরে টাকা জমাতে থাকেন এবং সেটাকে যদি একটা লম্বা সময় দিতে পারেন, তাহলে সেই টাকাটি একটা বিশাল পরিমাণ ধারণ করে। আর এটি আমরা সহজে বুঝি না বলেই আমরা আজকে জমাবো, কালকে জমাবো, আগামী মাস থেকে জমাবো, এবছর আমার বেতন কম, আগামী বছর আমার বেতন বাড়লে আমরা জমাবো, এসব অজুহাত দিয়ে দিয়ে আমরা টাকা জমাই না, টাকা বিনিয়োগ করি না। অথচ আপনি যদি সামান্য কিছু পরিমাণ টাকা ধীরে ধীরে নিয়মিত ভিত্তিতে জমাতে পারেন এবং বিনিয়োগ করতে পারেন এবং একটা লম্বা সময় ধরে এটা অব্যাহত রাখতে পারেন, তাহলে সেটি একটা বিশাল আকার ধারণ করবে, যা দেখে আপনি নিজেও চমকে যাবেন। আমি একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে অল্প অল্প করে টাকা জমালেও সেটি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে একটা বিশাল আকার ধারণ করে। দুজন বন্ধু, একজনের নাম আবুল কালাম এবং আরেকজনের নাম আজাদ, দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং একই সময় একই কোম্পানিতে একই বেতনে তাদের চাকরি হয়। চাকরি হওয়ার পর কোম্পানি তাদের দেশের দুটো ভিন্ন শহরে পোস্টিং দিয়ে দেয়। দুজনের বেতনই কিন্তু 50,000 টাকা। এই যে আবুল কালাম, সেই আবুল কালাম তার 50,000 টাকা বেতন থেকে প্রথম মাস থেকেই সে 20,000 টাকা করে জমানো শুরু করলো এবং বাকি 30,000 টাকায় সে দিন পার করতে লাগলো। অনেক কিছু ত্যাগ করে ছেড়ে ছুড়ে দিয়ে সে 30,000 টাকা থেকে জীবনযাপন করা শুরু করলো। পক্ষান্তরে যে আজাদ, সে ওই 50,000 টাকাই খরচ করত এবং পরিস্থিতি এমন দাঁড়ালো যে তার 50,000 টাকায়ও দিন চলছিল না। যাই হোক, এভাবে দিন যাওয়ার পর 10 বছর পরে কোম্পানি একটি রিইউনিয়নের আয়োজন করে, যেখানে ওই আবুল কালাম এবং আজাদ দুজনার আবার পুনর্মিলন ঘটে। তো দুই বন্ধু একত্র হবার পর নানা গল্পগুজবের মাঝে এক বন্ধু যে আজাদ, সে জিজ্ঞেস করলো আবুল কালামের কাছে, দোস্ত তোমার কেমন চলছে, টাকা পয়সার কী অবস্থা, কি করেছো না করেছো, পরিবারের ইত্যাদি বিষয়। তখন আবুল কালাম তার সার্বিক বিষয়ে বলার পাশাপাশি বলল যে দোস্ত, আমি চলছি মোটামুটি, এ পর্যন্ত 10 বছরে আমি 24 লাখ টাকা মাত্র আমি সঞ্চয় করতে পেরেছি বা বিনিয়োগ করতে পেরেছি, এর বেশি পারি নাই। তখন ওই আজাদ বিস্মিত হয়ে গেল যে তুমি কি বলো, 24 লাখ টাকা 10 বছরে তুমি কিভাবে জমালা? বলল যে আমি আমার বেতনের 30,000 টাকা খরচ করি আর 20,000 টাকা আমি জমাই প্রতি মাসে। তখন আজাদ বলল, তুমি 30,000 টাকায় কীভাবে জীবনযাপন করো? আমার তো 50,000 টাকাই হয় না। আর বাপু, আমি টাকা জমানোতে বিশ্বাসী নই। আমার দর্শন হলো যে জিন্দেগি না মেলে দোবারা, কদিনই বা বাঁচবো, যে কোনো সময় মারা যেতে পারি, জিন্দেগিকে আমি উপভোগ করতে চাই। তো এই কথাবার্তার একটা পর্যায়ে দুজনে বিদায় নিয়ে গেল, কিন্তু ওই রাতেই দুজনার মাঝে একটা মারাত্মক পরিবর্তন হয়ে গেল। যেমন আবুল কালাম, যে প্রতি মাসে 20,000 টাকা জমাতো, সে রাতে চিন্তা করলো যে আমি তো আসলেই ভুল করছি, জীবন তো আর দুবার আমি ফিরে পাবো না। আমি এই 10 বছর যাবৎ প্রতি মাসে 20,000 টাকা জমাচ্ছি, 30,000 টাকা দিয়ে চলতে আমার কষ্ট হচ্ছে। আমি অনেক শখ আহ্লাদ, অনেক কিছু ঘুরতে পারছি না, কোথাও যেতে পারছি না, ভালো কিছু ব্যবহার করতে পারছি না, অনেক কিছু ত্যাগ করেছি। এ ত্যাগ করে আমার লাভ কি? আমি কদিনই বা বাঁচবো, জীবনকে উপভোগ করতে হবে। তো আবুল কালাম ওই রাতে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আগামী মাস থেকে সে আর কোনো টাকা জমাবে না। পক্ষান্তরে ওই যে আজাদ, সে রাতে গিয়ে আর ঘুমোতে পারলো না। সে সারা রাত শুধু ভাবতে থাকলো যে আমার জীবন থেকেও 10 বছর কেটে গিয়েছে, আর আমার বন্ধু আবুল কালামের জীবন থেকেও 10 বছর কেটে গিয়েছে। আমি অনেক ফুটানি করে, আনন্দ করে আমি আমার সময় এই 10টা বছর পার করেছি, কিন্তু লাভের লাভ কি হলো? আবুল কালাম সে 24 লাখ টাকা জমাতে পেরেছে, আমার হাতে 1 টাকাও জমা নেই। কালকে আমি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমি টাকা কোথায় পাবো? আমার তো কোনো অবলম্বনই নেই। তো ওই একটি ঘটনা ওই রাতে তার জীবন পরিবর্তন করে দিল। সে সিদ্ধান্ত গ্রহণ করলো, যা হবার হয়েছে, যা ভুল করার আমি করেছি, আগামী মাস থেকে আমি নিয়মিত টাকা জমাবো। এবং আগামী পরবর্তী মাস থেকে দুজন, এক আবুল কালাম আজাদকে দিয়ে মোটিভেট হলো, আর আজাদ আবুল কালামকে দিয়ে মোটিভেটেড হলো। দুজন দুজনকে অনুসরণ করা শুরু করলো।
যার ফলে এরপরে এই যে 10 বছর পর রিইউনিয়ন হলো, এরপরে দীর্ঘ অবসরকালীন সময় পর্যন্ত তাদের আর তেমন দেখা সাক্ষাৎ হয়নি এবং 60 বছর বয়সের পর দু বন্ধুর আবার দেখা সাক্ষাৎ হলো। তখন তারা আবার তাদের পুরনো হিসেব নিকাশ আবার মিলানো শুরু করলো। দেখা গেল যে 60 বছর বয়সে যখন রিটায়ারমেন্ট করলো, এই যে দ্বিতীয় বন্ধু আজাদ, যে 10 বছর পর থেকে প্রতি মাসে, অর্থাৎ তার 25 বছর বয়সে চাকরি হয়েছে, 35 বছর বয়স থেকে সে প্রতি মাসে 20,000 টাকা জমানোর সিদ্ধান্ত গ্রহণ করলো তার বন্ধু আবুল কালামের কাছ থেকে মোটিভেশন পেয়ে। তো সে দেখা গেল যে 35 থেকে 60 বছর বয়স, অর্থাৎ এই 25 বছরে সে টোটাল জমাতে পারলো 60 লাখ টাকা এবং এই 60 লাখ টাকা সে প্রতি মাসে জমিয়ে ধীরে ধীরে সে বিনিয়োগ করেছে এবং অন অ্যান অ্যাভারেজ সে 12% মতো রিটার্ন পেয়েছে পার ইয়ার। দেখা গেল রিটায়ারমেন্টের সময় দ্বিতীয় বন্ধু, অর্থাৎ যে 35 বছর বয়স থেকে জমানো শুরু করেছে, তার রিটায়ারমেন্টের সময় 60 বছর বয়সে তার টোটাল করপাস দাঁড়ালো 3.5 কোটি টাকা। অর্থাৎ 25 বছর জমিয়ে এবং সেই টাকা থেকে প্রতি বছর 12% হারে রিটার্ন নিয়ে এসে সে জমাতে পারলো 3.5 কোটি টাকা 60 বছর বয়সের পর। আপনারা হয়তো আশ্চর্য হয়ে গেছেন, বাস্তবতা এটাই। তবে আপনাদের বিস্মিত হওয়া আরও বাকি রয়েছে। তাহলে আমরা এবার একটু ওই প্রথম বন্ধু, যে চাকরির শুরু থেকে 10 বছর 10 লাখ টাকা করে জমিয়ে প্রতি মাসে 20,000 টাকা করে জমিয়ে 12% রিটার্ন এনে 24 লাখ টাকা করেছিল, সে ওই 24 লাখ টাকার পর থেকে আর কোনো টাকা জমায়নি। সে বাদ বাকি টাকা যত বেতন বেড়েছে সে সব টাকাই খরচ করেছে, সে আর কোনো টাকা জমায়নি। কিন্তু তার ওই 24 লাখ টাকা কিন্তু বিনিয়োগ করা অবস্থায় ছিল এবং প্রতি বছর ওই 24 লাখ টাকা 12% হারে কিন্তু রিটার্ন নিয়ে আসছিল। 60 বছর পর এই যে প্রথম বন্ধু আজাদ, যে 24 লাখ টাকা জমার পর টাকা জমানো বন্ধ করে দিয়েছিল, তার করপাস কত হয়েছিল জানেন? তার করপাস হয়েছিল 7.5 কোটি টাকা। খেয়াল করে দেখুন যে দ্বিতীয় বন্ধু আজাদ 25 বছর ধরেই একই পরিমাণ টাকা জমানোর পরও তার টাকা হয়েছিল টোটাল 7.5 কোটি টাকা, 3.5 কোটি টাকা। আর প্রথম বন্ধু মাত্র 10 বছরে 24 লাখ টাকা জমাবার পর আর দীর্ঘ 35 বছরের কোনো টাকা না জমিয়েও তার টাকা হয়ে গিয়েছিল 7.5 কোটি টাকা। কেন প্রথম বন্ধুর করপাস বেশি হয়ে গিয়েছিল? কারণ হলো এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করেছিল। সে ওই দ্বিতীয় বন্ধু আজাদের চেয়ে 10 বছর আগে থেকে জমানো এবং ইনভেস্ট করা শুরু করেছিল, যার জন্য তার 24 লাখ টাকা জমলেও সেই টাকাটি অনেক লম্বা একটা সময় পেয়েছিল। দ্বিতীয় বন্ধু আজাদের 25 বছরের চেয়ে আরও 10 বছর বেশি সময় পেয়েছিল গ্রো করার জন্য, যে কারণের জন্য তার টাকা 24 লাখ হলেও সেটি 7.5 কোটি টাকা হলো, আর আরেকজনের 60 লাখ টাকা জমিয়েও সেটি 3.5 কোটি টাকার বেশি করতে পারেনি। এই ব্যবধানটি রচিত হয়েছে মূলত পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফলে। এটিকে আইনস্টাইন বলেছেন পৃথিবীর 8ম আশ্চর্য। আপনি জানলে বিস্মিত হবেন। আপনি যদি প্রতি মাসে, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম যে 20,000 টাকা, আপনি 20,000 টাকা নাও জমাতে পারেন। আপনি প্রতি মাসে 500 করে জমান, 1,000 টাকা করে জমান, 2,000 টাকা করে জমান, 5,000 টাকা করে জমান, যার যেমন সামর্থ্য সে তেমন জমাবেন। কিন্তু কথা হলো এটিকে যত বেশি সময় আপনি দেবেন তত বেশি এটির ক্ষেত্রে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করবে, অর্থাৎ কম্পাউন্ডিংয়ের জাদু কাজ করবে। যার ফলে কি হবে? আপনার সামান্য পরিমাণ টাকাও কয়েক গুণে, বহু গুণে বৃদ্ধি পাবে যদি তাকে আপনি লম্বা সময় দেন। সুতরাং আজকের মেসেজটি হলো এই, যে আমরা যারা বলি যে আজকে জমাবো, কালকে জমাবো, পরশু জমাবো, আগামী বছর আমার বেতন বাড়লে জমাবো, আসলে এটা একটা অজুহাত। আপনি কোনো দিনও জমাতে পারবেন না। আপনি 30,000 টাকা বেতন পেয়ে যখন জমাতে পারছেন না, বিনিয়োগ করতে পারছেন না, আপনি লিখে রাখেন আপনি 1 লাখ টাকা বেতন যখন পাবেন তখনও আপনি জমাতে পারবেন না। তো আজকের এই এপিসোডটি আমি মূলত চাকরিজীবীদের একটি বার্তা দিতে চাচ্ছি যে আপনারা যেটুকু সামর্থ্য রয়েছে, আপনি 20,000 টাকা বেতন পান সেখান থেকে 2,000 টাকা জমান, আপনি 30,000 টাকা বেতন পান সেখান থেকে আপনি 3,000 টাকা জমান। অর্থাৎ আপনাকে কিছু না কিছু জমাতে হবে এবং সেটিকে ধীরে ধীরে আপনাকে বিনিয়োগ করতে হবে। বাদ বাকিটা আপনাকে শুধু কনস্ট্যান্টলি এটা করে যেতে হবে, অব্যাহতভাবে কোনোভাবে আপনি বিরতি দিতে পারবেন না। বাদ বাকি যা করার সেটি কিন্তু সময় করে দেবে, অর্থাৎ পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জাদু করে দেবে। এই বিষয় সহ আরও অনেকগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকাম বা
বা অল্প বেতনকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে আমার এই বইটি পড়ে দেখতে পারেন, কারণ আমার এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশা হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। যারা এই বইটি কিনতে আগ্রহী হবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। সুতরাং এই ভিডিও থেকে আমি একটি বার্তাই চাকরিজীবীদের দিতে চাই। চাকরিজীবী ছাড়াও যারা মোটামুটি অন্য কোনো ছোটোখাটো বিজনেস করে ইনকাম করছেন, আপনি যে ইনকাম করেন না কেন সেখান থেকে অন্তত 20% টাকা আপনি জমানো শুরু করুন। দেখুন, আপনি অজুহাত দেন যে আমার বেতন কম, আমি 20,000 টাকা বেতন পেয়ে জমাতে পারছি না। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনার বেতন যদি 20,000 টাকা না হয়ে 18,000 টাকা হতো, তখন কি আপনি চলতেন না? অবশ্যই আপনি চলতেন। তাহলে আপনার ওই 20,000 টাকা বেতন পেয়ে আপনাকে মনে করতে হবে যে আমি 18,000 টাকা বেতন পেয়েছি, বাদবাকি 2,000 টাকা সবার আগে সরিয়ে নিতে হবে। দেখুন, আমি একটা কথা বারবার বলি যে জীবনে যদি ভালো কিছু করতে চান, ধনী হতে চান, অবস্থার পরিবর্তন করতে চান, তাহলে স্বেচ্ছায় আপনাকে জীবনে বনবাসে যেতে হবে। অর্থাৎ আপনি নিজের ইচ্ছায় যদি প্রথম কয়েক বছর ত্যাগ করেন, আপনি স্যাক্রিফাইস করেন, অনেক কিছু ছেড়ে দেন, বিনিময়ে কিছু টাকা জমিয়ে সেটা ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি জীবনে রাজা হতে পারবেন। আর যদি প্রথম থেকে আপনি উপভোগ করা শুরু করেন, তাহলে জীবন একটা সময় আপনাকে ঘাড় ধরে বনবাসে পাঠাবে, আর সেখান থেকে আপনি ফিরতে পারবেন না। অর্থাৎ সারা জীবন আপনাকে অভাব, টানাটানি, ক্রাইসিসের মধ্যে থাকতে হবে। সুতরাং টাকা জমানো এটা একটা হ্যাবিটের ব্যাপার, এটা কোনো মোটিভেশনের বিষয় না, এটা একটা ডিসিপ্লিনের ব্যাপার। আপনি শুরু করেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এভাবে কন্টিনিউ করে দেখবেন একটা সময় এটি আপনার ভালো লেগে গেছে, এটি আপনার নেশা হয়ে উঠেছে। সুতরাং সচেতন হন। এই যে চাকরিজীবীদের, আমি নিজেও একজন চাকরিজীবী হিসেবে আপনাদেরকে এই পরামর্শগুলো দিলাম যে অভাব, টানাটানি, ক্রাইসিস, এ থেকে অধিকাংশ চাকরিজীবী বের হতে পারছে না। সুতরাং সাবধান, সতর্ক হন, এখনই পদক্ষেপ গ্রহণ করুন। হয়তো আপনার 10-15 বছর কেটে গিয়েছে, তারপর আপনি আজকের এই ভিডিওটি দেখছেন, অসুবিধে নেই। আপনার সামনে যে কয়দিন আছে আপনি সেই কয়দিনের জন্য জমানো শুরু করুন। নেভার লেট, অর্থাৎ কখনও কিন্তু দেরি হয়ে যায় না। আপনি এখনই শুরু করুন। শুরু করার সবচেয়ে বেটার টাইমটি হলো এখন, আজকে, এই মুহূর্ত থেকে, নট আগামীকাল। যাই হোক, এই ভিডিও থেকে আশা করি আপনাদের একটা বার্তা দিতে পেরেছি। ভিডিওতে আমি ভুল কিছু বলে থাকলে বা কিছু বাদ দিয়ে গেলে বা আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে দয়া করে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট, আপনাদের মতামত আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।